বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমরা আজকে দরসে যেখান দিয়ে পাঠ শুরু করব, শুরু করার আগে কিছু প্রশ্নের উত্তর দিই যেগুলো আপনাদের মনের মধ্যে আসতে পারে। কিছু প্রশ্ন আপনারা করেছেনও। উনি বলতেছেন ফেলে মারুফটা ফেলে মুতাদ্দি হতে পারে কিনা, প্রশ্ন এটা না? এর আগে আপনাদেরকে এই প্রশ্নটা আমি করি, ফেলে মারুফটা ফেলে মুসবত হতে পারে কিনা? হ্যাঁ, বাজে হতে পারে না? ফেলে মারুফটা না বাজে হতে পারে না? সুতরাং ফেলে মারুফটা মুতাদ্দিও হতে পারবে, লাজিমও হতে পারবে, কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমরা একটা ফেলে মারুফের উদাহরণ লিখি যেটা মুতাদ্দি হয়েছে। যেমন দেখেন বাংলাতে লিখি, জায়েদ মেরেছে। আচ্ছা বলুন তো, মেরেছে এটা কি মারুফ না মাজহুল? আওয়াজ করবেন, মারুফ না মাজহুল? মারুফ। এটা মুতাদ্দি না লাজেম? জায়েদ মেরেছে, কাকে মেরেছে? মুতাদ্দি না? এর সাথে মারুফও আওয়াজ করে না, এর সাথে মারুফও মুতাদ্দিও, কোনো সমস্যা? এর সাথে মারুফও হতে পারে, লাজেম হতে পারে। যেমন সে গিয়েছে, গিয়েছে এটা মারুফ না? আবার লাজেম, সে কাকে গিয়েছে বলা যায়? সে কি গিয়েছে বলা যায় না, কি এবং কাকে। মেইন সমস্যা হচ্ছে আপনারা যখন অনেক সময় বলেন কে কাকে, কে কাকে নয়, কি কাকে। কে প্রশ্নের উত্তর ফাইল আসে, মফুল নয়। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা বসছি, এর আগে একটা কথা বলি, ওনার প্রশ্ন দেওয়ার আগে একটা কথা বলি। সকর্মক অকর্মক, দেখেন আপনারা অনেকে ফেরে মারুফ মাজহুলের উত্তর দেওয়ার সময় বা লাজিম মুতাদ্দি উত্তর দেওয়ার সময় আপনারা সকর্মক অকর্মক এই কথাগুলো উল্লেখ করতেছেন। আমি বিষয়টা আপনাদের বুঝাই, আমি ওই ব্যাকরণের পরিভাষাগুলো ব্যবহার করি না, বুঝতে অসুবিধা হবে বিদায়। আমরা মফুল বলি না? এই মাফুল, মাফুল শব্দের অর্থ হচ্ছে কর্ম। কিরে, কর্ম মানে কি? দেখেন এমনি কর্মের শাব্দিক অর্থ হচ্ছে কাজ, কিন্তু ব্যাকরণের পরিভাষায় কর্ম মানে কাজ নয়, এটা ব্যাকরণের পরিভাষা। এমনি সাধারণভাবে কর্ম মানে কাজ, যে কোনো কাজকে কর্ম বলা হয় শাব্দিক অর্থে, কিন্তু ব্যাকরণের পরিভাষায়, বাংলা ব্যাকরণের পরিভাষায় কর্ম মানে কি নয়? কর্ম মানে বুঝে দেয় কাজটা যার উপর এসে পড়ছে তার নাম হচ্ছে কর্ম। যেমন আমি যদি, আমরা তরকিব করি না, একদম ইজি তরকিব করা, দেখেন বাংলাতে তরকিব করব। জায়েদ আমরকে, আচ্ছা বলুন তো ফেল কোনটা? মামলাটাকে বাংলাতে কি বলবে? ক্রিয়া। আরবিতে ফার্সিতে বললে ফেল, একদম ইজি। কর্তাকে কে মারছে? তাহলে জায়েদ ফাইল মানে কর্তা। কাকে মারছে? এটা হবে কর্ম। এখানে আমর হচ্ছে কর্ম। আমর কি কোনো কাজ? তো কর্ম মানে কাজ বললে এখানে আটকে যাবেন আপনি। ব্যাকরণের পরিভাষায় কর্ম মানে হচ্ছে যার উপর কাজটা এসে পতিত হয়, সেটার নাম কি? কর্ম। তাইলে দেখেন কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটা মিলে তরকিব করে আর কি ফার্সিতে। আরবিতে ফেল ফাইল মফুল তরকিব করে না, এভাবে আর কি তরকিব করে, একদম ইজি। দুনিয়ার সব ভাষার মধ্যে কি আছে? তরকিব আছে। তরকিব ছাড়া কোনো ভাষা চিন্তিত, ইংরেজির মধ্যেও তরকিব আছে। নাম এটা একটা বলতেছে আর কি, তোর এখানে আরবিতে আরবির মধ্যে তরকিব বলবে, এখানের মধ্যে সেন্টেন্স সিকোয়েন্স বলতেছে, একই রকম হিসাব, সব কিছু ঘুরে ফিরে নাম পরিবর্তন করতেছে, কিন্তু মূলত তরকিব ছাড়া কোনো ভাষা হবে না। চাইনিজ ভাষার মধ্যে তরকিব আছে, এরকম সব ভাষাতে। এই বিষয়টা আপনারা বুঝতেছেন না? বুঝেন নাই? আচ্ছা, তাহলে কর্ম মানে কি বলেছি? যার উপর ক্রিয়া, কর্তার ক্রিয়া যার উপর এসে পতিত হয় তাকে বলা হয় কি? কর্ম। আমার কথাটা বুঝতেছেন? তাহলে সকর্মক, দেখেন সকর্ম, স মানে সাথে, যেমন সপরিবার। সপরিবার বানান কি এভাবে? না, এভাবে না, সপরিবার বানানো হবে এভাবে। সমানি নিজ, সমানি সপরিবার বলা হয় আপনার স্ত্রী সন্তানকে, শুধু আপনার স্ত্রী। তা আপনাকে দাওয়াত করছে, হুজুর সপরিবার আসবেন, তা আমি তো বিয়ে করি নাই। বিষয়টা বুঝেন নাই? আপনার লিখতে হবে তখন কোনটা? দন্ত স দিয়ে। এই সপরিবার মানে পরিবারের সাথে, যত পরিবার আছে পুরো ফ্যামিলি নিয়ে আসবেন, সেটা আপনার পরিবার হতে হলে কথা নাই, পরিবারের সাথে আপনি আসবেন। আমার কথাটা বুঝতেছেন? এই জন্য লিখবেন দন্ত স দিয়ে। তাহলে সেম দন্ত সেখানে না? সকর্মক মানে কর্মের সাথে, অর্থাৎ কোন জায়গা? কর্ম মানে মফুল না? ফেলে মুতাদ্দির মফুল থাকে নাকি ফেলে লাজেমের? ফেলে মুতাদ্দি মানে সকর্মক, কারণ এখানে কর্ম থাকে। আর যেটার মধ্যে কর্ম থাকে না লাজেম, সেটাকে বলবো অকর্মক। অকর্মক মানে কোনো কাজ নাই এরকম না। অকর্মক মানে মফুল নাই। অকর্মক মানে মফুল নাই। অকর্মক মানে কি এটা বলবেন যে ও অলস? অকর্মক মানে কি বলবেন?
যেটার কোনো মফুল বা কর্ম নেই। আমার কথাটা বুঝে গেছে? আর সকর্মক মানে যেটার কি আছে মফুল বা কর্ম আছে। আপনারা বুঝতেছেন না বুঝেন নাই? তাহলে অকর্মক মানে এ পর্যন্ত কেউ বলবেন এবার যে অকর্মক মানে যার কোনো কাজ নাই? কাজ তো আছে, কাজ না দেখলে ফেল কীভাবে হয়েছে? কাজ আছে তবে কি নাই? কর্ম বা মফুল নেই। বিষয়টা ক্লিয়ার না বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, এরপর আসি। আরেকটা প্রশ্ন ছিল এখানে, একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা আমি ছেড়ে চলে গেছি। একটু ইয়াতে দেখেন তো, 27 পৃষ্ঠাতে আসেন তো, এ বই 27 পৃষ্ঠাতে আসেন। সেখানে বলা হচ্ছে ফার্সিতে স্বতন্ত্র বর্ণ কয়টি? স্বতন্ত্র মানে কি রেওয়া আলাদা। দেখেন এদিকে গেল তো, চারটিগুলো আমরা লিখি পে, ছে, জে, গফ। এই চারটা কি? আমার দিকে হুজুর এদিকে তাকাবেন। এই চারটা কি? স্বতন্ত্র মানে স্পেসিফিক বর্ণ, অর্থাৎ যে বর্ণগুলো জাস্ট ফার্সিতে ব্যবহৃত হয়, অন্য কোনো ভাষায় ব্যবহৃত। বুঝতেছেন? কারণ আলিফ এটা আরবিতে আছে না, বে এটা আরবিতে আছে না, এই চারটা এগুলো কি আরবিতে আছে? তার মানে এগুলো ফার্সির জন্য স্বতন্ত্র, আলাদা। তো কোনো শব্দের মধ্যে যদি সেটা আরবিতে ব্যবহার হোক, সেটা ফার্সিতে ব্যবহার হোক, যে ভাষায় ব্যবহার হোক না কেন, কোনো শব্দের মধ্যে যদি এই 4 অক্ষর থেকে কোনো একটা অক্ষর দেখেন, চোখ বন্ধ করে বলবেন এটা ফার্সি শব্দ। বুঝেন নাই? কোনো একটা শব্দের মধ্যে যদি এই অক্ষরগুলো থাকে, চোখ বন্ধ করে এটা কোন ভাষার শব্দ বলবেন? ফার্সি ভাষার শব্দ। বুঝতেছেন না মনে হয়? আমরা তো বুঝতেছেন। যেমন আপনাদের একটা শব্দ উদাহরণ দিই, আমরা পীর বলি না? পীর এই শব্দটা কোন ভাষার শব্দ বলেন তো? এটা উর্দুতেও ব্যবহার হয়। ফার্সি শব্দ কেমনে বুঝছেন? পে আছে, পে এটা হচ্ছে ফার্সির একমাত্র স্বতন্ত্র বর্ণ। অনেক শব্দ এক ভাষার শব্দ আরেক ভাষায় ব্যবহৃত হয় না, ফার্সি ভাষার শব্দ উর্দুতে ব্যবহার হচ্ছে আর কি, সমস্যা তো নাই। কিন্তু মূলত ভাষা হচ্ছে ফার্সি ভাষা। কতটা বুঝে গেছে না বুঝেন নাই? তারপর মনে করেন আরও শব্দ লেখা যায়। হ্যাঁ দেখেন, গুলজার, গুলজর ফার্সিতে, ঠিক আছে? এটাকে আমরা গুলজার বলি আর কি, গুলজর। তো এই গুলজর এটা কি ফার্সি শব্দ না উর্দু শব্দ? এটা কিন্তু উর্দুতেও ব্যবহৃত হয়, গুলজারে মদিনা। কথাটা বুঝতেছেন? গুলজর এটা ফার্সি শব্দ। কেমনে বুঝছেন? গফ আছে। এই 4টা অক্ষর যখন কোনো একটা শব্দ দেখবেন, চোখ বন্ধ করে কি বলবেন? এটা যে ভাষায় ব্যবহার হোক না কেন বলবেন এটা ফার্সি ভাষার শব্দ। বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, এরপরে জি বলেন। আমি উর্দু এগিয়ে বসেন, আপনি বসেন, আমি আপনার বসে বুঝছি, বসেন আপনি। দেখেন প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি। এই ফার্সি সেম হরফগুলো উর্দুতেও পাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে উৎপত্তি কোথায়? ফার্সিতে। আচ্ছা, শুধু এই শব্দগুলো থাকলে কি ফার্সি শব্দ? ফার্সি শব্দ আরও থাকতে পারে, যেমন দাফতার। দাফতার মানে অফিস নাকি না? অফিস আছে না, অফিস, অফিস, অফিসকে কি বলে? এই শব্দটাও ফার্সি শব্দ। তো দাফতারের মধ্যে এই অক্ষরগুলো আছে। একটা কথা ভালো করে বুঝবেন, এই অক্ষরগুলা ফার্সি অক্ষর হওয়ার জন্য শর্ত নয়, তবে এগুলো থাকলে 100% ফার্সি। বিষয়টা বুঝতেছেন? এগুলা ফার্সির জন্য শর্ত। এগুলো যদি ফার্সির জন্য শর্ত হইতো তাহলে দুনিয়ার সব শব্দের মধ্যে এগুলো থাকতে হইতো। তো ফার্সি সব শব্দের মধ্যে কি এগুলো আছে? নাই। আমার কথাটা আপনারা বুঝতেছেন না মনে হয়? যেমন আজব, বে দিয়ে আজব, এখানে কি এগুলো আছে? ওটা ফার্সি ভাষার শব্দ। এগুলো ছাড়াও ফার্সি হতে পারে, কিন্তু এগুলো থাকলে অন্য ভাষায় ব্যবহৃত হলেও বুঝবেন, 100% বুঝবেন এটা কোন ভাষার শব্দ। যেমন মনে করেন আপনি দাফতার শব্দটা দেখছেন, আপনি তো সব ভাষা আয়ত্ত করেন নাই, তাহলে দাফতারটা উর্দু হতে পারতেছে, ফার্সি হতে পারতেছে, হতে পারে। পরে আমরা অভিধান দেখলে, বিভিন্ন জায়গায় দেখলে বুঝতে পারবে এটা ফার্সি ভাষার শব্দ না উর্দু ভাষার শব্দ। কিন্তু এই 4টা থাকলে চিন্তা ভাবনা করার দরকার নাই, চোখ বন্ধ করে কি বলে দিবেন এটা ফার্সি ভাষার শব্দ। এবার বিষয়টা বুঝতেছেন না বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, এরপরে এটা হচ্ছে ফার্সি স্বতন্ত্র বর্ণমালার মূল বৈশিষ্ট্য। এরপরে আমরা এখন নতুন পড়ায় চলে যাই। জি আচ্ছা, এটা বলতেছি, এটা আমরা সামনে সংখ্যা পড়বো, এখানে বলবো আমরা। এখন আমরা দেখেন মাসদার ফার্সি নিয়ে আলোচনা করবো, ফার্সির মাসদার নিয়ে। এদিকে দেখান, এই পড়া যেগুলো আমি পড়াচ্ছি এগুলো নোট করে রাখবেন, এগুলো আমি নিব ওরাগুলো। দেখেন মাসদার, হ্যাঁ মাসদার
পড়াবো, আমি সব কিছু পড়াবো, আমার সিকোয়েন্স আমি পড়াই। মাসদার, মাসদার মানে হচ্ছে ক্রিয়ামূল, মাসদার মানে ক্রিয়ামূল। ক্রিয়ামূল মানে একটা ক্রিয়া যেটা কাজ, এটার মূল অক্ষরকে কি বলা হয়? মাসদার, মূল শব্দ রাখে। যেমন আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাই, করেছিল, এটা কোন কালে বলেন তো? আওয়াজ করেন, অতীতকালে। তারপর করবে, করছে, বর্তমান। করেছিল, করবে, করছে, তিনটা শব্দ আমি লিখছি না? আচ্ছা দেখেন তো, এই সব শব্দের মূল ছিল কিন্তু করা, নাকি না? তার মানে মেরেছিল, মারছে, মারবে, এই শব্দের মূলটা কি? মারা। বিষয়টা বুঝতেছেন? খেয়েছিল, খাচ্ছে, খাবে, মূল শব্দ। এই যেটা আপনি মূল শব্দ বলে বারবার বলতেছেন, সেটার নাম হচ্ছে মাসদার। সেটার নাম কি? বিষয়টা বুঝে গেছে? মাসদার মানে ক্রিয়ামূল, মানে যে ক্রিয়াটা আপনি ব্যবহার করতেছেন, ক্রিয়া যখন ব্যবহার করবেন কোন একটা কাল থাকবে না সেখানে। যেমন খেয়েছিল, খাচ্ছে, খাবে, কাল আছে না নাই? এই ক্রিয়ার মূলটাকে বলা হয় ক্রিয়ামূল বা মাসদার। তো ক্রিয়ামূলের মধ্যে কি কোনো জমানা থাকবে? কোনো কাল থাকবে? আওয়াজ করে না। কারণ কাল থাকলে সেটা ক্রিয়ামূল হবে না, সেটা নিজে ক্রিয়া হয়ে যাবে। কাল থাকা মাত্র আওয়াজ করবে, বুঝতেছেন না মনে হয়? কেউ না বুঝতে জিজ্ঞেস করবেন। কাল থাকা মাত্র ক্রিয়া, কাল না থাকলে ক্রিয়ামূল। কারণ মূলের মধ্যে কি থাকবে না? কাল থাকবে না। মূলের মধ্যে যদি কাল থাকে তাহলে সেটাতে নিজেদের ক্রিয়া হয়ে বসে আছে, ক্রিয়ামূল কই হইল এটা? বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? তাহলে আমরা দেখেন, করেছিল এটাকে ফেল বলবো না? আওয়াজ করেন না। আর করবে, করছে, এটাকে ফেল বলবো, কি বলবো? মাসদার। মাসদার মধ্যে ইসিম, এটা ইসিম না? আওয়াজ করেন না। আমি আগে বুঝেছিলাম আপনাদেরকে, এটা কি রে? ইসিম। কেন? এখানে কোনো কি নাই, কাল নেই। বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝছেন? আচ্ছা, এটা ক্রিয়ামূল। তাহলে আমরা মাসদার মানে বুঝে গেলাম ক্রিয়ামূল। তাহলে প্রত্যেক ভাষার মাসদার আছে না? ভাষাটা চেঞ্জ হচ্ছে কিন্তু মূল বেসিক থিমটা কীরকম? মনে করেন আপনি বাংলাতে ক্রিয়ামূল বলতেছেন, আরবিতে সেটাকে মাসদার বলতেছেন, ফার্সিতে মাসদার বলতেছেন, তারপর উর্দুতে মাসদার বলতেছেন, ইংলিশে যখন গেছে বেস ফ্রম। মাসদার কি এটা? সেম হিসাব। আপনি যে আরবি দিয়ে বুঝতে পারেন, এক ফনিস থার ফনিস, এক বিষয় মায়ের সব বিষয় মায়ের। আপনি বেস ফ্রমটা বুঝতে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এগুলা। আপনি মাসদারটা বুঝেন, বেস ফ্রম একদম ইজি। কতটা বুঝেন না মনে হয়? আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? যেমন মনে করেন কেউ বললো কি ইট, এটা ফেল না? ইট, ইট মানে খাওয়া। এখান থেকে ইটিং, ইটেন, কতটা বুঝেন নাই মনে হয়? ইটিং, ইটেন, এটার মূল কি? ইট। তাহলে এটা হচ্ছে বেস ফ্রম তথা মাসদার। এই বিষয়টা বুঝতে পারছেন না? এখনো বুঝেন নাই? সবাই বুঝছেন? প্রত্যেক ভাষার মধ্যে মাসদার উপস্থিতি আছে। মাসদার ছাড়া ফেল কোত্থেকে আসবে? ফেলে আসবে কোত্থেকে? মাসদার থেকে। আচ্ছা, তাহলে মাসদার পরিচয় বুঝছেন? আচ্ছা, এবার দেখেন, আমরা মাসদার এটাকে 4 ভাগে ভাগ করবো। কয় ভাগে? 4 ভাগে। একটা হচ্ছে মাসদারে সদে। মাসদারে আমার দিয়ে দেখাবেন। মাসদারে সদে। সদে শব্দ হচ্ছে একক। এটা ফার্সি ভাষার শব্দ সদে। এটা হয় মুখতাবি না? কিভাবে বুঝতেছেন? আগের অক্ষর আলিফও নাই, বব সকিনে নাই, ইয়ে সকিনে নাই। তার মানে আমি দাঁড়িয়ে নিচে কি বলবো? জির। আপনারা অনেকে বলতেছেন আগে জের দিকে, জের এটা তো পরে দিব, জানা? এটাকে আগে থেকে দেখা যাচ্ছে, এটা জের, এটা আপনার জন্য দিয়ে দিবে। সদে একক, একক মাসদার। আর একটা আছে মাসদারে মুরাক্কাব। মুরাক্কাব মানে যৌগিক, যৌগিক মাসদার। ঠিক আছে? আর একটা মাসদারে পিশওয়ান্দি। পিশ বান্দি, পেশ বান্দি, বান। ঠিক আছে? বান্দি মানে দাসী না, আবার দেখিয়েন, পিশ বান্দি, পিশ বান্দি। এটা বাংলা করব উপসর্গমূলক মাসদার। উপসর্গমূলক মাসদার, উপসর্গমূলক মাসদার। লাস্ট যেটা আছে সেটাকে বলা হয় মাসদারে পিশ ওয়ান দিয়ে মোরাক্কাব। পিশ ওয়ান দিয়ে মোরাক্কাব। এবার একটা একটা সংজ্ঞা বুঝি, একদম ইজিভাবে বুঝতে পারবেন। মাসদার সদা মানে একক মাসদার। যেমন আমি আপনাদেরকে একটা কথা বুঝাই, একক মাসদার, এগুলো বোঝানোর আগে আপনাদেরকে একটা বিষয় বুঝাই। ফার্সিতে মাসদার চিহ্নে একটা চিহ্ন আছে। আমরা তো বাংলাতে বুঝতেছি মাসদারগুলো নিজে বানায় ফেলতে পারতেছি, খেয়েছিল দিকে খাওয়া, এটা আমরা বুঝতেছি। ফার্সিটা শিখতে হবে না? ফার্সিতে মাসদার চিহ্ন উপায় হচ্ছে শব্দটা দান বা তান থাকবে। দান বা তান, দান বা ওয়া, দান বা তান দেখলে মাসদার বলে ফেলবেন না। প্রথমে বুঝবেন এটা কোনো ক্রিয়ার অর্থ দিচ্ছে কিনা।
যেমন পাঞ্জিতান, তখন আপনি বলবেন এটা মাছ দ্বারা টান আছে লাস্টে না, টান থাকলে না, প্রথম বুঝতে হবে এটা ক্রিয়ার অর্থ দিচ্ছে কিনা, ঠিক আছে। যেমন দেখেন কারদান, তাহলে আসলে দান আছে না, এটা কার দন না, দন দন না দান, ঠিক আছে, দন নয় কি দান, তাহলে কার দান। তারপর দেখেন গোফতান, টান আছে না, দান বা টান, এগুলো কার সাথে কোনো ক্রিয়ার শেষে থাকলে, কার শেষে, যেমন কারদান মানে করা, তাহলে কাজকে বোঝাচ্ছে না, গোফতার মানে বলা, একটা কাজকে বোঝাচ্ছে না, তাহলে এগুলাই কি হবে রে মাছদার। আর না হলে মনে করেন একটা শব্দ দেখেন আপনাকে বোঝে বাদান, বাদান মানে শরীর, এটা কি মাছদার বলবেন আপনি, শরীরের কোন ফেল, শরীর, এটা দেখি ফেলা মাদি বানান তো, শরীরে ছিল, দেখেন বাদান এটা মাছদার হবে, দান আছে কিন্তু মাছদার হচ্ছে না, তাহলে আমরা বলবো স্বাভাবিকভাবে, আপনাদের এগুলো জানারও দরকার নাই, এভাবে বলবেন স্বাভাবিকভাবে কোনো ইসিমের সে যদি দান অথবা তান দেখেন কি বলবেন, এটা মাছদার। কি কি দেখলে, দান বা তান, দান বা, বিষয়টা বুঝে গেছে। তাহলে ফার্সি মাছদার চেনার উপায় ভালো করে বুঝবেন, ফার্সি মাছদার আমি কিভাবে বলি আমার প্রতিটা শব্দ খেয়াল করবেন। ফার্সি মাছদার চেনার উপায় হচ্ছে শব্দের শেষে দান বা তান থাকবে। আমি কথা যখন একটা বারবার বলবো এখানে নিশ্চয়ই কোনো একটা খুদ বের করবে এখান থেকে। আমি শব্দের শেষে দান বা তান থাকলে কি চিনতে পারবেন, কি থাকলে, কি থাকলে, দান বা তান থাকলে কি চিনবেন, মাছদার চিনবেন, কথাটা বুঝেন নাই। কিন্তু মাছদারের মূল আলামত হচ্ছে নুনটা, বুঝেন না, মাছদার মূল আলামত কোনটা, বলো আমি পুরুষ কেমনে চিনবো, বলো পুরুষের কাছে দাড়ি থাকবে, পাঞ্জাবি পরে থাকবে, এটা কি মূল আলামত, মূল আলামত আর একটা আছে না। এভাবে মাছদারের মধ্যে মাছদার চিনার উপায় হচ্ছে দান বা তান, দাড়ি এটা হচ্ছে চিনার উপায়, দাড়ি না থাকলে কি এটা পুরুষ হতে পারবে না, একটা বাচ্চার দাড়ি উঠে নাই, ওকে ওর দাড়ি উঠে নাই, ওকে পুরুষ না, নাও মহিলা, বিষয়টা বুঝতে পারেন। তাহলে দাড়ি এগুলো হচ্ছে চেনার উপায়, মূল আলামত আরেকটা। অনুরূপভাবে ফার্সি মাছদার চেনার উপায় হচ্ছে দান বা তান, এটা হচ্ছে চেনার উপায়, কিন্তু মূল আলামত কোনটা, সিরিফ নুন, মনে থাকবে মূল আলামত কোনটা, নুন। এটা কেন দিলাম, পুরুষদের মেসালটা জানে এই জিনিসগুলো একদম মজবুতি সহকারে বসে যায়, চেনার উপায় একটা, মূল চিহ্ন আরেকটা। এই বিষয়টা ক্লিয়ার, সবাই বুঝছেন? আচ্ছা, আপনার নাখুশ হয়ে গেছে মনে হয়, এটা বলছি আপনি নাখুশ হয়ে গেছেন। আচ্ছা দেখি বলি, নাখুশ হলে আমাকে বলিয়েন। তো এখন দেখেন মাছদারের সদে মানে একক মাছদার, যে মাছদারের আশেপাশে কেউ নাই, একদম সহজ, যে মাছদার আশেপাশে, একটু যে আমি কারদান লিখলাম, কারদানের আগে পরে কি কেউ আছে, এটা হচ্ছে মাছদারে সদে। গুফতান লিখলাম, গুফতানের আগে পরে কেউ আছে, এটা হচ্ছে মাছদারে সদে। তাহলে আমরা এটাকে লিখে রাখি, যেমন এখানে কারদান গুফতান, এখানে আমরা অহরহর মাছদার পড়বো এখান থেকে, কারদান গুফতান। এরপর আসছে যৌগিক মাছদার, তার মানে বোঝা যাচ্ছে আশেপাশে কেউ না কেউ থাকবে, ঠিক আছে। দেখেন যদি কোনো মাছদারের আগে কোনো ইসিম থাকে, এমন মাছদারি তো ইসিম না, মাছদার ইসিম না, মাছদার তো এমনি অলরেডি ইসিম, এটার আগে যদি আরেকটা ইসিম থাকে তখন বুঝবেন এটাকে মাছদারে মোরাক্কাব, মাছদারে। যেমন দেখেন আমি একটা শব্দ বলি, তলব, তালব, এটা ফার্স্ট শব্দ হচ্ছে তালব, আরবিতে তলব বলি আর কি আমরা, ঠিক আছে। তালব, এ তালব মানে খুঁজা। আচ্ছা বলেন তো খোঁজাটা কি কোনো ফেল, আওয়াজ করেন কেন, ফেল নয় কেন, কাল পাওয়া যাচ্ছে না, কি খুঁজেছিল না খুঁজতেছে না খুঁজবে এমন কোনো কিছু পাওয়া যাচ্ছে না, খুঁজা সিরিফ, এটা একটা মাছদার নাকি না, মাছদার মানে ইসিম, মাছদার মানে। এর আগে আমরা একটা কারদান লিখছি না, কারদানের সাথে যদি আমরা এটা দিই তালব কারদান, সেম অর্থ খুঁজা, তাল সেম অর্থ কি রেওয়া, আওয়াজ করেন না, খুঁজা। কিন্তু এই কারদান মাছদার কি এখন একাকি আছে নাকি আরেকটা ইসিম যুক্ত হয়েছে, এটাকে বলা হয় মাছদারে মোরাক্কাব। বিষয়টা বুঝে গেছে, কি বলা হচ্ছে মাছদারে, অর্থাৎ এভাবে বলবেন যে মাছদারের আগে একটা এসিম থাকবে, এসএম কথাটা উল্লেখ করবেন, যে মাছদারের আগে একটা, সেটাকে কি বলা হয় মাছদারে মোরাক্কাব। এরপর দেখেন মাছদারে পেশবান্দি, পেশবান্দি, পেশবান্দি মানে উপসর্গ, উপসর্গ মানে কোনো নামের আগে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে বলা হয় কি উপসর্গ, ঠিক আছে। যেমন মনে করেন আমি যদি বাংলাতে বলি তাহলে কি বলবো, যেমন নীতি একটা বাংলা শব্দ, নীতির আগে আমি উপযুক্ত করলাম, উপশব্দটা যুক্ত করলাম, তাহলে উপনীতি, কথাটা বুঝেন নাই। তারপর মনে করেন তারপর মানে দেশ, দেশের একটা মহাযুক্ত করলেন, মহাদেশ,
আছে না এরকম এই মহা শব্দটা। তো এই শব্দগুলা যদি এটা কিন্তু কোনো ইসিম নয়, এটাকে বলা হয় উপসর্গ। কি বলা হয় রে? যেটা কোনো নামের পূর্বে আসে। এগুলা কোনো ইসিম নয়, বরং এগুলো হরফ। যে হরফ, এবার বলবেন যে হরফ কোনো মাসদারের পূর্বে আসে, যে হরফ কোনো মাসদারের পূর্বে আসে সেটাকে কি বলা হয়? মাসদারে পিশওয়ান্দি। আবার রিপিট করতেছি, মাসদারের শুরুতে যদি কোনো হরফ আসে, ইসিম নয় হরফ আসে, সেটাকে কি বলা হয়? মাসদারে পিশওয়ান্দি। ঠিক আছে? যেমন দেখেন, যেমন অমাদান একটা মাসদার, এটা মাসদার না? আপনারা চিনতে পারছেন? কেমনে চিনছেন? দন কি বলতেছে? দান। দন না এগুলা? দান। ঠিক আছে। অমাদান কি রে? অমাদান এটা একটা মাসদার না? অমাদান মানে আশা। অমাদান মানে দেখেন, এটার পূর্বে আমি একটা বার আনলাম, বার। বার মানে কিন্তু উপর। আচ্ছা বলুন তো, উপর এটা কি কোনো নাম? বলেন না। এটা কি কোনো ফেল? কোনো কালকে বোঝাচ্ছে উপর এটা? আবার কারো নাম বোঝাচ্ছে? তো নামও না, কালো না, তো কি এটা? না কি এটা লফজে মুহমাল? কোনো অর্থ নাই মনে হয় এটার? আছে? আছে। অর্থ যখন আছে 100% কেউ একটা না কেউ একটা হতে হবে, নয়তো নাম হতে হবে, নয়তো ক্রিয়া হতে হবে, নয়তো হরফ হতে হবে। এটা কি? তার মানে যদি আমি এই বার শব্দ রাখি, যদি কার আগে এনে দিই, তাহলে হবে বার অমাদান। বার উপরে আসা না? আপনারা অর্থ করতেছে কি জন্য? বার অমাদান, বার এটা অর্থ হচ্ছে প্রবেশ করা। উপর আসা বলতেছে। আচ্ছা, বার অমাদান, বিষয়টা বুঝতেছ? বার অমাদান। তাহলে এটাকে আমরা মাসদার মুরাক্কাব বলবো? দেখেন সিকোয়েন্স দুটো কিন্তু সেম। এটার মধ্যে দুইটা, এটার মধ্যে দুইটা, কিন্তু বেশ কম আছে না? একদিকে মাসদার আগে ইসিম, আরেকদিকে মাসদার আগে হরফ। মাসদার আগে হরফ থাকলে বলবো মাসদারে পিশওয়ান্দি, আর যদি মাসদার আগে ইসিম থাকে বলবো মাসদারে মুরাক্কাব। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপর এবার কি বলতেছে? মাসদারে পিশওয়ান দিয়ে, ওয়ান ওয়ান, মাসদারে পিশওয়ান দিয়ে মুরাক্কাব। তার মানে কি বোঝাচ্ছে? এখানে হরফও থাকবে, ইসিমও থাকবে, মাসদারও থাকবে। বুঝেন নাই? সমন্বয় একদম সহজ। যেমন দেখেন, এগুলো মাসদার কিন্তু খুব কম। যেমন বলেন তো দেখি, সুদান, এটা মাসদার না? কেমনে বুঝছেন? লাস্টে দানা দেয়, সুদান। ঠিক আছে? এখন দেখেন একটা শব্দ বস, বস মানে ফিরে আসা। আচ্ছা বলুন তো, এই ফিরে আসাটা কি ফেল না ইসিম না হরফ? ফিরে আসা এটা হরফ। তিনটা বলে তো একটা এমন হয়ে যাবে। এটা বলে কতক্ষণ ওটা বলে? বলুন তো দেখি, এই ফিরে আসা ইসিম না ফেল না হরফ? যারা বুঝতেছেন না দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন, ফিরে আসা ইসিম হরফ না ফেল? কেমনে? দেখেন, ফিরে আসা কেন কি কোনো কাল আছে? এটা অতীতকে বোঝাচ্ছে, বর্তমান, ভবিষ্যৎ, কাউকে বোঝাচ্ছে না। তার মানে এটা ফেল হতে পারে না। কথাটা বুঝেন নাই? তো ফিরে আসা এটা একটা কাজের নাম না? মানে সে ফিরে এসেছিল, ফিরে আসতেছে, ফিরে আসবে, এই কাজটার নাম কি? ফিরে আসা। সে খাচ্ছিল, সে খাবে, সে খেয়েছিল, এই কাজটার নাম কি? খাওয়া। বুঝতেছেন না? এটা তো সবাই পারেন, খাওয়া। এটা পারতেছেন না কেন? তাহলে ফিরে আসা এটা একটা কাজের নাম না? কাজের নাম কি না? তোর নাম হলে এসিম। তার মানে বস এটা কি রে? বলে না এসিম। আচ্ছা, আবার দেখেন এটাকে এভাবে বলা যায়, আমরা আরেকভাবে প্রুফ করি। তাহলে বস মানে কি বলছি? ফিরে আসা। ঠিক আছে? আবার একটা দেখেন, এই বস শব্দটা অনেক সময় হরফে ব্যবহৃত হয়। কি হিসেবে? তখন অর্থ হয় পুনরায়। অর্থ কি হবে? আচ্ছা, পুনরায় দেখেন তো, পুনরায় এটা কি কোনো কাজের নাম? তো যদি কাজের নাম হয়, এটা কি পুনরায় ছিল এরকম ফেলা মাঝিটা পুনরছে? মিলতেছে কিছু? এটা কি কোনো কাজের নাম? সবাই বুঝতেছেন আমার কথাগুলা? তার মানে এটা কোনো কাজের নাম নয়, কোনো কাজ। পুনরায় এটা কোনো কাজ, তো কাজের নামও না, কাজও না। তার মানে তখন যদি বাউজত্ব পুনরায় হয়, তাহলে বসটা কি হবে? বলেন না, কি হবে রে? হরফ। আচ্ছা, তাহলে আমি সুদান আগে বসটা আনলাম হরফ হিসেবে। তাহলে এখন বন্ধু কোন মাছ ধরেছে? এটা বস সুদান। আওয়াজ করবেন। আপনারা বুঝছেন পিশওয়ান্দি কিভাবে হয়েছে? বসটা হচ্ছে একটা হরফ, এদিকে মাসদার, মাসদারে হরফ থাকলে মাসদারে পিশওয়ান্দি। এবার দেখেন একটা শব্দ সার, সার মানে মাথা। বরং তো এটা ইসিম না ফেল? আওয়াজ করেন না। এসিম এটা তো কোনো ফেল না, মাথা এটা হরফ। এটা কি? এসিম। ঠিক আছে? তাহলে সারটা হচ্ছে ইসিম, আমি এটাকে লাগাই দিলাম। আচ্ছা বলুন তো, যদি আমি এটা বাদ দিই, সার সুদান, এটা কোন মাসদার হবে?
আওয়াজ করবেন। সার সুতরাং কি মাসদার হবে? তো এখন পেশবন্ধ আছে, ইসিমও আছে, মাসদার, এটার নাম কি দিব? মাসদারে পেশবন্দিয়ে মুরাক্কাব। বিষয়টা বুঝিয়েছে? সব এখানে আছে, এই জন্য মাসদারে পেশবন্দিয়ে মুরাক্কাব। বিষয়টা বুঝাইছে? সবাই বুঝছেন? এটুকু বুঝাইছে? আচ্ছা, তাহলে আমি মাসদারে সদে বললাম, মাসদারে মুরাক্কাব বললাম, মাসদারে পেশবন্দি বললাম, মাসদারে পেশবন্দিয়ে মুরাক্কাব বললাম। আচ্ছা, তো মাসদারে সদে থেকে যে ফেলটা বের হবে সেটার নাম ফেলে সদে। বুঝেন নাই? মাসদারে সদে থেকে যে ফেলটা বের হবে, মাসদারে মুরাক্কাব থেকে যে ফেল বের হবে ফেলে মুরাক্কাব। মাসদারে পেশবন্দি থেকে যে ফেল বের হবে ফেলে পেশবন্দি। মাসদারে পেশবন্দি মুরাক্কাব থেকে যা বের হবে ফেলে পেশবন্দি মুরাক্কাব। আর বিষয়টা বুঝতেছেন? এই জন্য আমি আগের করার ব্যাপার পড়ে না, এটার সাথে মিলানোর জন্য। বিষয়টা ক্লিয়ার? এবার বলেন। হ্যাঁ, এটা সরবাস সুদান, এগুলো সামনে মাসদারগুলো আসবে। আচ্ছা, একটা বিষয়, এটার জন্য আপনার প্রশ্নের একটা জিনিস উত্তর দিই। এটুকু বুঝছেন সবাই? সবাই বুঝছেন? এবার একটা প্রশ্নের উত্তর দিই, সেটা দেখেন। দেখেন তো, আমরা মাসদারে মুরাক্কাব বলি, পেশওয়ান্দি বলি বা পেশওয়ান্দি মুরাক্কাব বলি, সবগুলোর মধ্যে মাসদারে সদের অস্তিত্ব আছে কিনা? কে কি বুঝতেছে না বলেন? যতগুলা মাসদার সদে যারা যা আছে সবগুলোর মধ্যে মাসদার সদের উপস্থিতি আছে। আমি যদি দুটো বাদ দিই তাহলে এটা মাসদারি হবে, এটা বাদ দিলে এটা বাদ দিলে তাহলে সবগুলোর মধ্যে মাসদার সদের উপস্থিতি আছে না? তার মানে বোঝাচ্ছে মাসদারে পেশওয়ান্দি বলেন, মাসদারে মুরাক্কাব বলেন, মাসদারে পেশওয়ান্দি মুরাক্কাব বলেন, সবগুলো মাসদার সদে গঠিত হবে। এ কথাটা কি বললে ভুল হয়? যতগুলা মাসদার আছে সবগুলো কার থেকে গঠিত হবে? সদে মানে একক, মাসদারে সদে গঠিত হবে। এই কথা বললে ভুল হবে? আচ্ছা, এখন দেখেন তো, মাসদারে সদের মধ্যে একটা অর্থ অলরেডি আছে না? যখন আপনি মাসদারে সদ দেখবেন অর্থ অলরেডি একটা আছে না? যেমন কারদান মানে ছিল করা, যখন তালাব করতেন অর্থ তখন হয়ে গেছে খুঁজা। বিষয়টা বুঝেন নাই? তাহলে দেখেন, প্রত্যেকটা মাসদার গঠিত হবে কার থেকে? মাসদার সদে থেকে। অনেক সময় দেখবেন মাসদারে সদে থেকে যখন আমরা অন্যান্য মাসদার বানাবো, আবার হাইলাইট করতেছি, যখন মাসদারে সদে থেকে যখন আমরা অন্যান্য মাসদার বানাবো, অনেক সময় দেখবেন বরাবর মাসদারে সদের অর্থটা সেম টু সেম আছে। কথা বলে না? মাসদার সদের অর্থটা কি আছে? আপনারা এগুলাকে আপনাদেরকে যদি আমি বাংলায় বুঝাই, আমি এখানে একটু এডিট দিয়েছিলাম, এটা হচ্ছেও না। আমি যদি বাংলাতে বুঝাই আরও ভালো করে বুঝবেন। দেখেন কীভাবে বোঝায় এটাকে। যেমন দেখেন, জন, জন মানে মানুষ, জন মানে কি রে? এটার আগে আমি একটা শব্দ যুক্ত করলাম, প্রতিজন। তাও কাকে বোঝাচ্ছে? বিষয়টা বুঝেন নাই? অনেক সময় পূর্বে আসলে নতুন কোনো অর্থ দেয়, আবার অনেক সময় নতুন কোনো অর্থ, অহরহ শব্দ এরকম আমার মাথায় আসতেছে না, হলে আরো বেশি সুন্দর সুন্দর অর্থ দিতাম। জন মানে মানুষ, প্রতিজন মানেও, জন বললো একজন একজনকে বোঝাচ্ছে, বলে না ওয়া জনে জনে পাবে, জনে জনে পাবে মানে কি? আবার সেম কথা, প্রতিজনে পাবে, একই কথা কি না? ওয়া জনপতি বলেন, জনে জনে বলেন, একই কথা না? জনে জনকে, জনে জনে আমি তাবারক বিতরণ করবো, কেউ বাদ যাবে? প্রতিজনকে আমি তাবারক দিব, কেউ বাদ যাবে? তাহলে জন যে কথা, প্রতিজনও। দেখেন তো, জনের আগে প্রতি একটা উপসর্গ যুক্ত হয়েছে না? তারপর অর্থ সেম কিনা? অর্থ সেম কিনা? আবার অনেক সময় অর্থ পরিবর্তন হয়, যেমন নীতি, সেখান থেকে পরিণীতি বলেন, উপনীতি বলেন। উপনীতি মানে নীতির আন্ডারে নীতি, নীতির আন্ডারে মানে একটা কায়দা, কায়দার আন্ডারে আরো কায়দা, শাখা কায়দা আর কি, এটাকে বলা হয় উপনীতি। তাহলে এখন যেমন জেলা, জেলা মানে বড় একটা এলাকাকে বোঝাই, এর নিচে যেগুলো আছে উপজেলা। তাহলে উপশব্দের মাধ্যমে অর্থ পরিবর্তন হয়েছে কিনা দেখতেছি। অনেক সময় উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থ পরিবর্তন হয়, আবার অনেক সময় অর্থ পরিবর্তন হয় না। আমার কথাটা বুঝতেছেন? সেম ব্যাপারটা ফার্সিতে করছে। অনেক সময় যখন মাসদারে সদে থেকে মুরাক্কাব বানাবো, পেশওয়ান্দি বানাবো, পেশওয়ান্দি মুরাক্কাব বানাবো, অনেক সময় অর্থ পরিবর্তন হবে, আবার অনেক সময় হবে না। আমার কথাটা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? অনেক সময় অর্থ পরিবর্তন হয়, অনেক সময় অর্থ পরিবর্তন হয় না। সামনে আপনারা দেখবেন যখন কিতাব ব্যবহার আসবে সেখানেও দেখবেন অনেক সময় অর্থটা চেঞ্জ হবে, অনেক সময় অর্থ, তার মানে চেঞ্জ হওয়াটা লাজেম নয়, আবশ্যক নয়, চেঞ্জ হতেও পারে। এটা সম্পূর্ণভাবে ফার্সি ভাষীদের উপর নির্ভর করবে, ওরা কি চেঞ্জ করতেছে নাকি করতেছে না। বিষয়টা বুঝতেছেন? যেটাকে সামাই বলা হয় আর কি, সম্পূর্ণ ওদের উপর নির্ভর করবে, ওরা কি চেঞ্জ করতেছে না করতেছে না। কারা?
আপনারা আহলে ফার্সি, যারা ফার্সি ভাষীরা, ঠিক আছে? এটা চেঞ্জ করতেছে না করতেছে না, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার? তাহলে মূল বিষয়টা কথা ক্লিয়ার হয়েছে তো? এবার আপনি বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন কি বাংলাতে। আচ্ছা, এটা উপসর্গমূলক যৌগিক মাসদার, এটা হতে কি হবে? উপসর্গ, এটা প্রশ্ন করছেন না আপনি, আমি তারা গভীর উত্তর দিয়ে দিয়েছি। উপসর্গমূলক যৌগিক মাসদার, উপসর্গমূলক যৌগিক মাসদার, ঠিক আছে? কারণ এখানে যৌগিক আছে, উপসর্গ আছে। হ্যাঁ, এরপর তারপর দেখেন এখানে আমাদের কিছু মাসদার ধরা আছে, তাই না? এই মাসদারগুলো দিয়ে আছে অভিধান অনুযায়ী, মানে আলিফের পরে বা, বার পরে আলিফের পরে বে, বের পরে তে, আছে কিনা দেয়া? আপনি এখান থেকে একদম সহজেই যে কোনো কিতাবের মাসদারগুলো এখান থেকে খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে? পুরো তো ফার্সি ভাষা চলে আসে না, এখানে চলে আসছে। এটা হলো তো মোটামুটি এটা কয়েকটা খণ্ড হয়ে যেত বইটার। এখানে যেগুলো সবচেয়ে আমরা যখন কিতাব পড়ি সবচেয়ে যে মাসদারগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো এখানে দেওয়া আছে, মানে বহুল ব্যাপার যেগুলো আপনার কিতাব পড়ার ক্ষেত্রে, অর্থাৎ আপনি যখন যে সাধারণগুলো কিতাবগুলো পড়বেন, জুমলা সরফ পড়বেন, সামনে উপরে কিতাব, আরও ফার্সি যা কিতাব পড়েন, এগুলোর মধ্যে মোটামুটি এগুলো কাজে লাগবে, ঠিক আছে? একদম উচ্চ স্তরের সাহিত্য পড়তেছেন তখন কী পাবে? সবগুলো এখানে পাবেন। তখন আপনাদের জন্য আমি অভিধানের নাম বলবো। দেখেন ফার্সি অভিধানে কয়েকটা গুগল প্লে স্টোর থেকে যেগুলো ডাউনলোড করতে পারবেন, আমি আপনাদের নাম বলি, এগুলো আপনার ডাউনলোড করে উচ্চারণ পাবেন কিন্তু ইংলিশে। প্রথমে আপনাদেরকে আমি সন্ধান দিই, যারা বাঙালি আছেন, একটা অভিধান বের হয়েছে ফরহাং, নাম কি বলেছি? এটার লেখক হচ্ছে ডক্টর ইসা সাইদি। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, ডক্টর ইসা সাইদি। উনি কি লিখেছেন? আপনারা যখন নাম দেখে যাবেন অনেকে আবার ফরহাঙ্গের রব্বানি টব্বানি দিবে, রব্বানি কিছু নাই, শুধু কি ফরহাং, রব্বানিও নাই, রব্বানি ছাড়াও নাই, শুধু কি আছে? ফরহাং, উপরের ডালটা কালো রঙের, ঠিক আছে? আপনার লেখক দেখবেন তো ডক্টর ইসা সাইদি, ঠিক আছে? এই ওনার নামটা আপনার এটা নিতে পারবেন। এটার মধ্যে মাসদারগুলো দেওয়া আছে, বিভিন্ন শব্দের অর্থ দেওয়া আছে এবং উচ্চারণটা এই ইংলিশে দেওয়া আছে। উচ্চারণ কোন ভাষায়? কারণ ইংলিশ ছাড়া এই উচ্চারণগুলো আসলে উচ্চারণ করা বাংলাদেশে সম্ভব হয় না, যদিও আমরা বাঙালিদের জন্য বাংলাদেশেও দিয়ে দিছি, কিন্তু বাংলাতেও এক্স্যাক্ট উচ্চারণটা হয় না। শুধু কোথায় হয়? কারণ ইংলিশের মধ্যে একটা ফনেটিক ল্যাঙ্গুয়েজ আছে যেটার মাধ্যমে উচ্চারণ বানাতে সাহায্য করে, যেটা এগুলো আপনার শিখেন নাই। ফনেটিক ল্যাঙ্গুয়েজ মানে যেগুলো মানুষের মুখ কোথায় হলক থেকে বের হচ্ছে, কোনটা কোনটা মুখ থেকে জিহ্বা থেকে বের হচ্ছে, এখানে মাখরাজ আছে ইংলিশের মধ্যে। এই ইংলিশের মাখরাজকে বলা হয় ফনেটিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এগুলো মাখরাজকে প্রকাশ করে। ইংলিশ টু ইংলিশ যারা ডিকশনারি ফলো করে তারা এগুলাই করে, ঠিক আছে? আর একটা ডিকশনারি আছে যেটা আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে, সেটা হচ্ছে ফার্স্ট ডিক, এভাবে ফার্স্ট ডিক, FAST, ফার্স্ট DIC, ডিক, ঠিক আছে? ফার্স্ট ডিক। এটার মধ্যে আপনারা যখন কোনো শব্দ দিবেন শুদ্ধ প্রনাউন্সিয়েশনটা পেয়ে যাবেন, এখানে শুদ্ধ উচ্চারণটা পেয়ে যাবেন এবং অর্থ পেয়ে যাবেন। হ্যাঁ, ইংলিশেই ফার্স্ট ডিক, ইংলিশেই। না ফার্সি লিখলে আসবে, উচ্চারণটা আসবে ইংলিশে। ফার্সি ডিকশনারি বলতেছি না, ফার্সি শব্দ লিখবেন, মানে কারদান লিখেছেন, কারদানের উচ্চারণটা কোন ভাষায় আসবে? কারদানের উচ্চারণ ফার্সিতে দেওয়া কোনো সুযোগ আছে? ফার্সি উচ্চারণ জানার জন্য চিন্তা করতে ফার্সি এমনি দিবে, বিষয়টা বুঝেন নাই? এই দিবে কোন ভাষায়? ইংরেজি ভাষায়, ঠিক আছে? এটা ফার্স্ট ডিক। আর একটা ডিকশনারি আছে যেটা আপনারা প্লে স্টোরে পাবেন না, গুগল থেকে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আবাদিস। এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ডিকশনারি, আবাদিস। বিষয়টা বুঝতে পারেন? এটা একদম ওদের যেটা ইরানের যেটা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সমস্ত অভিধান ফলো করা হয় সেই অভিধান থেকে এই অ্যাপসটা করা হয়েছে, আবাদিস ডিকশনারি। এগুলো আপনারা পেয়ে যাবেন গুগলে, ঠিক আছে? আমি গুগলে সন্ধান দিলাম। আর যারা মূল বই নেবেন, ফরহাং বইটা আছে, কিন্তু ফরহাংয়ের মধ্যে অনেক কিছু পাবেন না, যেগুলো আপনারা এগুলো একদম এক্সাক্ট পাবেন, মানে শব্দটা কত সালে ব্যবহৃত হয়েছে, কোন বইয়ে ব্যবহৃত হয়েছে, কীভাবে ব্যবহৃত হয়েছে, আগাগোড়া সবগুলো এখানে এটার মধ্যে পাবেন। আবাদিসের মধ্যে কত রকম করে পড়া যায়, কত ডঙে পড়া যায়, কত নিয়মে পড়া যায়, সবগুলো এখানের মধ্যে পেয়ে যাবেন এই ডিকশনারিতে। কথাটা বুঝতে, এটা সবচেয়ে বেশি সমৃদ্ধ ডিকশনারি এটা আবাদিসটা। কথাটা বুঝে গেছে? সহজে জানার জন্য বাংলাতে ফরহাংটা কিনতে পারেন। আবার কেউ এটার খাতিরে ওটা কিনবেন না এরকম হয়, এটাও কিনে ফেলবেন, ঠিক আছে? কারণ অনেক শব্দ আপনার ইংলিশ বুঝবেন, আবার বাংলা ডিকশনারি ফলো করতে হবে ইংলিশটা বোঝার জন্য, সেটা বোঝেন না। উত্তর থেকে দেওয়া আছে ইংলিশে না বাংলাতে দেওয়া থাকবে উত্তর, এখানে ওরা বাংলাদেশের জন্য লিখছে, ওটা তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের উপর লিখছে। ফার্সি অর্থগুলো কোন ভাষায় দেওয়া থাকবে? কথাটা বুঝেন নাই? আপনি যখন কারদান লিখবেন, কারদান মানে করা, এখানে কি বাংলাতে করা লেখা থাকবে? অ্যাপসে লেখা থাকবে ডু। কথাটা বুঝেন, এটা ডুটা বুঝতে হবে। আপনি যে ডু বুঝতে কি আমাদের, তাহলে আপনি ফরহাং ইউজ করেন। এটা বাংলা, এটা ফার্সি থেকে বাংলা। নামই দেখতেছেন বাংলাতে, তো এখানে কি ইংলিশে লিখবে? ধরো এখানে দেখেন মাছদার আছে না, মাছদার অনেকগুলো আছে না, এতগুলো মাছদার তো শিখতে পারবেন না, মুখস্থ রাখতে পারবেন না। আমরা এমন কিছু মাছদার শিখবো যেগুলো আমাদের জুমলা সরফ পড়ার কাজে লাগবে।
ঠিক আছে, এগুলো এখানে নাই, সেটা এই সিরিয়াল আছে এইটাতে, পুরাতনটাতে। বলতো সিরিয়াল ডাকলে এটা কি জন্য দিয়েছেন দে, এটা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ, এখানে সবগুলো আছে। এখানের মধ্যে শুধু কিতাব পড়ার জন্য কয়েকটাই আছে মাত্র, ঠিক আছে। এখানের মধ্যে আমি আপনাদের দিয়ে দিব, এখান থেকে 4-5টা মাছটা দিয়ে দিব, আমি এগুলো উচ্চারণ করে দিব গ্রুপের মধ্যে, আপনারা গ্রুপে নজর রাখবেন কেমন। এখান থেকে আমি 5টা মাছটা দিব, 5টা মাছদের উর্দু ভাষী, যেমন প্রথম মাছটার মনে করেন আছে দনেস্তান, আপনার দাল ধরেন দেখেন, আমি আপনাদের বুঝাই। দাল ধরছেন, ধরছেন? 3 নাম্বার একটা মাছ দেখেন তো, দনেস্তান পাইছেন? এটা কয় পৃষ্ঠা? 47 পৃষ্ঠা, একদম নিচের লাইনের উপরের লাইন। দনেস্তান, নিস্ন নেস, দ পাশে উচ্চারণ দিয়ে আছে, আছে না? নিস লেখছে না নেস লিখছে? নেস, দনেস্তান, দ দন্তস্বর উচ্চারণ কিরকম? স হবে এখানে না, দন্তস্বর স করবেন না। অন্য ভাষা থেকে যখন আমি একটা আপনাদের বিষয়টা বুঝাই দিই, অন্য ভাষার শব্দ যখন বাংলায় লিখবেন ছ ব্যবহার করবেন না, বিদেশি শব্দের বানানে ছ ব্যবহার নিষিদ্ধ। অনেকে সালাতু সালাম লেখে না, এভাবে লেখে চালাম, এটা চালাম না, এভাবে কেন লিখবেন? এগুলো একসময় পুরাতন বাংলাতে লেখা হতো, এখন লিখতে হবে দন্ত স দিয়ে সালাম। কারণ বাংলার নিয়ম হচ্ছে বিদেশি শব্দের বানান বাংলাতে ছ ব্যবহার হবে না, ছ ব্যবহার, চ নয়, ছ ব্যবহারটা হবে না। কোন ভাষায়? বিদেশি ভাষা না, বিদেশি শব্দ যখন বাংলায় আসবে, বিদেশি কেন আপনি চয়েস করবেন? বিদেশি শব্দ যখন বাংলায় আসবে ছ ব্যবহার হবে না। বিষয়টা বুঝে গেছে? আমাদের অনেকে এগুলো, আমাদের অনেকে এরকম ছ ব্যবহার করে, সবসময় কোনটা ব্যবহার করবেন? দন্তস্ব। যদি আরবি শব্দ হয়, ফার্সি শব্দ হয়, বাংলা শব্দ হয়, পর্তুগিজ শব্দ হয়, এগুলোর জন্য দন্তস্ব ব্যবহার করবেন, ঠিক আছে। এই জন্য আমাদের কিন্তু দনেস্তান ব্যবহার করা হয়েছে, নাকি ছ দিয়ে? তখন দনেস্তান হয়ে যেত, ঠিক আছে। এটা হচ্ছে দনেস্তান, দন্তস্ব দিয়ে, ঠিক আছে, দনেস্তান। আপনার এভাবে মুখস্থ করবেন। দনেস্তানের পরে এটা মুজার একটা দিয়ে আসেন, দেখেন তো উপরে মুজারে ফার্সি লেখা আছে, পাইছেন? তো মুজারে ফার্সি কি লিখছে? দনাত, কি লিখছে? দনাত। এরপরে দেখেন উর্দু মাছদার দিয়ে আছে জান্না, বাংলাও দিয়ে আছে জানা, উর্দুরা কেন দিয়ে আছে? এরপর আমরা উর্দু ব্যাকরণ পড়বো, সুবিধা হয়ে যাবেন একসাথে, এই জন্য উর্দু ভাষাও দিয়ে আছে। আর যখন আমরা ফার্সি কিতাব পড়াই তখন কিন্তু আমরা বাংলা অনুবাদ করাই না, কোন ভাষায় অনুবাদ করাই? উর্দু ভাষায়। এই জন্য আপনাকে উর্দু ভাষাটাই শিখতে হবে। আমরা ফার্সি থেকে কোন ভাষা অনুবাদ করবো? বাংলা তো সবাই জানি, উর্দু ভাষায়। আমরা ফার্সি থেকে উর্দু, এটা ক্রেডিট একটা, আমি ফার্সি থেকে উর্দু ভাষা অনুবাদ করতে পারি, ক্রেডিট না একটা, আপনি আরবি থেকে উর্দু ভাষা অনুবাদ করতে পারেন, এটা একটা ক্রেডিট, ঠিক আছে। আমি এটা অনুবাদ করতে পারতেছি, কথাটা বোঝেন আমার। বাংলা কিতাব লেখে কেউ খাইও না, কিন্তু একটা যখন কেউ যখন মনে করেন আরবি কিতাব লিখবে, উর্দু কিতাব লিখবে, এখানে জাগরণ সৃষ্টি করে, হ্যাঁ উর্দু লিখছে সম্পূর্ণ, তার মানে তার কাছে বাস্তবে কি আছে? যোগ্যতা আছে। এরপরে আর আমরা যারা জামিয়াত ছাত্র, আমাদের জন্য উর্দু শেখাটা ওয়াজিব, ফরজের উপর ওয়াজিব, ওয়াজিবের উপর ফরজ, ঠিক আছে। দেখেন দনেস্তান কি, এভাবে বুঝতে হবে। দেখেন দনেস্তান, দনাত, জান্না, জানা। মুজারটা শিখে ফেলতেছে না? বলেন না। মাঝিরা শিখাইছে, আমর শিখাইছে, নাহি শিখাইছে, কি শিখাচ্ছে? কারণ এখানে একটা রহস্য আছে মূলত মুজারা শিখার পিছনে, সামনে বললে তখন বুঝতে পারবেন মুজারা শিখার পিছনে কি রহস্য, সেটা সামনে বুঝবেন। আপাতত মাছদারটা মুখস্থ করে ফেলেন। দনেস্তান, দনাত, এভাবে বুঝতে পারবেন। দনেস্তান, দনাত, জান্না, জানা। আমি যখন আপনাদের কাছে জিজ্ঞেস করবো জানা মাছদারটা বলেন, তখন আপনি বলবেন দনেস্তান, দনাত, জান্না। এখানে দুইবার বাবার চিন্তার সময় পাবেন না, তাড়াতাড়ি বলতে দনেস্তান, দনাত, জান্না, জানা, দ্রুত বলে ফেলতে হবে, ঠিক আছে। কয়টা মাছ দিয়ে দেবো? মাত্র 5টা। আমি কালকে আপনাদের গ্রুপে দিয়ে দিব, এগুলো শিখে ফেলবেন, এখান থেকে ধরে শিখতে পারবেন। উচ্চারণ দেখেন দেওয়া আছে নাকি না? আচ্ছা, এই বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝছেন?